এই হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্স। আমি এই জন্য ওয়েট করছিলাম। ইনফরমালি শুধু ইন্ট্রোডাক্টরি কিছু আলাপ করেছিলাম এবং কিছু একাডেমিক কথা বলেছিলাম, এবং সেটাই আজকে আমরা হচ্ছে যে মানে ফর্মালি ক্লাসটা শুরু করবো আর কি। ফর্মাল ওয়েতে সে একই কথাগুলো আসবে। আজকে আমরা প্রথম লেকচারটা নিয়ে আলোচনা করব, এবং কিছু আলোচনার পর ক্লাসের একটা সেশন থাকবে, হচ্ছে কোশ্চেন সেশন। তো আমরা প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করবো আর কি। আইডি 1803090 গালিব। 1803090 গালিব। হ্যাঁ গালিব, আমরা এটা কোন কোর্স পড়তেছিলাম? মানে আমরা এই যে কোর্সটা এই সেমিস্টারে অফার করা হয়েছে, কোর্সটার নাম কি? গালিব, জি স্যার। হ্যাঁ আমি বলছিলাম যে হচ্ছে যে আমরা যে কোর্সটা এই সেমিস্টারে তোমাদের অফার করা হয়েছে সেই কোর্সটার নাম কি? স্যার ভিএমএস পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট। গুড। ভিএমএস 323 পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট। পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ গালিব। তুমি এখন রেস্ট নিতে পারো, সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার কোশ্চেন করব। তো যাই হোক, আমরা এখন হচ্ছে যে লেকচারে চলে যাই। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। গুড, তাহলে আমরা শুরু করি আর কি। তো আমরা যে কোর্সটি পড়বো সেটি হচ্ছে ভিএমএইচ 323, তার মানে ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন থেকে অফার করা হচ্ছে পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট। আমরা বলেছি এটি 2 ক্রেডিটের কোর্স এবং এটি একটি থিওরি কোর্স। তো এই কোর্সে আজকে আমরা যে প্রথম লেকচারটা আছে সেই লেকচারটার নাম হচ্ছে, যে লেকচার টপিক সেটা হচ্ছে ডিজিজ অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট, কনসেপ্টস অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। দ্যাট মিনস ডিজিজ কি জিনিস, ডিজিজ ম্যানেজমেন্ট কি জিনিস, এটা কনসেপ্ট এবং রিসেন্ট ট্রেন্ডস। এটা খুবই হচ্ছে ছোট একটু আলোচনা, কারণ আমরা সামনে আরো এলাবোরেটলি অন্যান্য লেকচারগুলোতে ডিজিজ রিলেটেড, ডিজিজের এপিডেমিওলজি, তারপরে ডিজিজ ম্যানেজমেন্ট প্র্যাকটিস, গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এগুলো নিয়ে অনেক কথা বলবো আর কি। প্রথম লেকচারটাতে শুধু এই জন্য কিছু কনসেপ্ট এবং রিসেন্ট কি ট্রেন্ড ফলো হচ্ছে এই জিনিসটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তো আমি গত ক্লাসেও যে কথাটি বলেছি, যে হচ্ছে যে পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি যখন হচ্ছে যে তোমরা ইন্টারভিউ অথবা ভাইভা বসে ফেস করবা, তখন অনেক সময় এই কোশ্চেনটি আসবে যে পোল্ট্রি ডিজিজ ম্যানেজমেন্ট তিনটা পার্ট আছে, এটা হচ্ছে পোল্ট্রি, এটা ডিজিজ, আর এটা হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। এই তিনটা পার্ট কি হচ্ছে ডিফাইন করতে বলা বা হচ্ছে অ্যাড্রেস করতে বলা, এই ধরনের কোশ্চেন ভাইভা বসিতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। এই জন্য আমরা প্রথম যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পোল্ট্রি। তোমরা লাস্ট ক্লাসে ভালোই বলেছো, পোল্ট্রি হতে হলে যে কন্ডিশনগুলো হতে হবে আমরা জানি, যে এটা বার্ড হতে হবে, এটা ডোমেস্টিকেটেড হতে হবে। দ্যাট মিনস ক্যাপটিভ কন্ডিশনে আন্ডার হিউম্যান কন্ট্রোল, এটাকে রিপ্রোডিউস করার এবিলিটি থাকতে হবে, এবং ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট হতে হবে, ইকোনমিক বেনিফিট ইন রিটার্ন, ইকোনমিক বেনিফিট দিতে হবে। তাহলে সেই স্পেসিসগুলোকে আমরা পোল্ট্রি বলি, এবং 11 স্পেসিস আইডেন্টিফাইড অ্যাজ পোল্ট্রি, এবং সেগুলো আমরা জানি চিকেন, ডাক, পিজিয়ন, তারপর হচ্ছে ফিসেন্ট, এটা হচ্ছে ফিসেন্ট, এটা হচ্ছে টার্কি, এটা হচ্ছে ঘুস, সোয়ান, কোয়েল, গিনি ফাউল, ফিসেন্ট, ইমু, অস্ট্রিচ। এগুলো হচ্ছে যে ডিফারেন্ট পোল্ট্রি স্পেসিস। এগুলো আমার চাইতে তোমরা আরো ভালো জানো, কারণ তোমরা অ্যানিম্যাল হাজবেন্ডারি গ্রাজুয়েট, এবং পোল্ট্রি সায়েন্স আরো হচ্ছে যে এক্সটেন্সিভ এলাবোরেটলি পড়ো তোমরা। তো এই জায়গায় আরেকটি বিষয় চলে আসে, যে হচ্ছে যে ডিজিজ যখন আমরা পড়বো
তখন প্রথমে আমরা বলেছি যে হচ্ছে হেলথ কি সেই জিনিসটা জানতে হবে, যে হোয়াট ইজ হেলথ। তারপরে আমরা সহজে বুঝতে পারবো দেন হোয়াট ইজ ডিজিজ, এবং কিছু ব্রড ক্লাসিফিকেশন, ডিজিজকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। আমরা এখানে একটু ব্রড ক্লাসিফিকেশন, ব্রডলি যে ভাগে ভাগ করা হয় সেই জিনিসটা নিয়ে আলাপ করব। আর পরের যে দুটো পয়েন্ট আছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হেলথ এন্ড ডিজিজ, ম্যানেজমেন্ট, প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এই জিনিসগুলো আমরা অন্যান্য স্পেসিফিক লেকচার আছে সেই লেকচারে বিস্তারিত আলোচনা করব, যে কি কি ফ্যাক্টর পোলট্রির হেলথ এবং ডিজিজকে এফেক্ট করছে, এবং সেটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কিভাবে প্রিভেন্ট করতে পারি, এবং কিভাবে কন্ট্রোল করা যেতে পারে। আচ্ছা, আমি এটি কোশ্চেন করি। আইডি 023 শাকিল মাহমুদ। আইডি 023 শাকিল মাহমুদ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শাকিল, তুমি কি বলতে পারো যে প্রিভেনশন এন্ড কন্ট্রোল এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? স্যার, প্রিভেনশন কন্ট্রোলটা হচ্ছে স্যার যাতে ডিজিজটা ছড়িয়ে না পড়ে এই জন্য আগে থেকে ব্যবস্থা রাখা আর কি। প্রিভেনশন স্যার, প্রিভেনশন এই মুহূর্তে মনে পড়ছে না নাকি? না স্যার, প্রিভেনশনটাই হচ্ছে যাতে মানে স্যার ডিজিজ না ছড়ায় আগে থেকে ব্যবস্থা নেওয়া। আর কন্ট্রোলটা স্যার যদি ডিজিজ ছড়ায় যায় তারপরে ব্যবস্থা নেওয়া। ঠিক আছে, পার্শিয়ালি রাইট, কিন্তু এই যে ছড়িয়ে যাওয়ার বিষয়টা একটু প্রবলেমেটিক আর কি। তো আমরা জিনিসটা যদি এইভাবে বলি যে হচ্ছে যে ঠিক আছে, তুমি যেটা বলেছো ঠিক আছে, যে প্রিভেনশন, প্রিভেনশন মানে ডিজিজ যাতে না হয় এই জন্য ব্যবস্থা নেওয়া, এই জন্য ডিজিজ হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া। এটা প্রিভেন্টিভ মেজারের কথা বলতে পারবে তুমি, যে ডিজিজ যাতে না স্যার, হয় এই জন্য আগে যে ব্যবস্থা নেওয়া হয়? হ্যাঁ স্যার ভ্যাকসিন দেয়া আগেই স্যার। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন দেওয়া, ভেরি গুড, ভ্যাকসিন দেওয়া। এটা হচ্ছে যে আমরা ভ্যাকসিন দিই যাতে ডিজিজ না হয়, তারপরে বায়োসিকিউরিটি মেনটেন করি যাতে ডিজিজ না হয়। আরেকটি বিষয় হচ্ছে কন্ট্রোল, তুমি যেটা বলেছো ঠিকই আছে, যে কন্ট্রোল হচ্ছে যে ডিজিজ যদি হয়ে যায়, একটা হচ্ছে প্রিভেনশন ডিজিজ না হয় এটা, আর কন্ট্রোল হচ্ছে ডিজিজ যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পর সেটা যেন আর ছড়িয়ে না পড়তে পারে। দ্যাট মিনস আমার একটা ফার্মের একটা শেডে ডিজিজ হয়েছে, সেটা যাতে অন্য শেডে না ছড়াতে পারে, বা আমার একটা ফার্মে আউটব্রেক হয়েছে সেটা যাতে অন্য আরেকটা ফার্ম বা সারাউন্ডিং লোকালিটিতে সেটা যেন ছড়িয়ে যেতে না পারে। এটা হচ্ছে কন্ট্রোল। তো থ্যাংক ইউ। আমরা জি স্যার, বুঝতে পারছি। আবার লেকচারে চলে যাই। তো আমরা ছিলাম যে হেলথ কি, ডিজিজ কি, ডিজিজের ব্রড ক্লাসিফিকেশন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হেলথ এন্ড ডিজিজ, ম্যানেজমেন্ট, প্রিভেনশন এন্ড কন্ট্রোল। তো আমরা লাস্ট ক্লাসে আলাপ করেছি যে হেলথ কি, তোমরা উত্তর দিয়েছো যে হেলথ হচ্ছে যেখানে অল বডি স্ট্রাকচারস আর নরমাল, functioning to their optimum capacity in relation to age, sex and purpose, and আরেকটি যেটি পয়েন্ট সেটা হচ্ছে absence of any disease or deformities, absence of any disease or deformities। লাস্ট ক্লাসে একজন বলেছিল, একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা পা যদি না থাকে তাহলে সেটা কি হেলদি হবে কিনা? সেটা হেলদি হবে না, কারণ there should be absence of any disease or any deformities। তো এটা আমরা বলতে পারি যে this bird is apparently healthy, this poultry or this chicken is apparently healthy। Then another condition is disease। তাহলে ডিজিজ কি? আমরা বলেছিলাম যে any deviation from normal state of health, any departure from normal state of health or any condition that alter the normal state of health is termed as disease। আমরা বলতেছি যে হচ্ছে ডিজিজ হচ্ছে এমন একটি কন্ডিশন যে নর্মাল হেলথ থেকে যে কোনো ধরনের ডেভিয়েশন বা ডিপারচার বা যে কোনো কন্ডিশন যেটা নর্মাল হেলথকে অল্টার করে
সেটাকে আমরা বলতেছি ডিজিজ। এবং আমরা এই যে ফিগারটা দেখতে পাচ্ছি হাতে ডান সাইডে, এখানে একটি পিরামিড আছে, পিরামিডের তিনটি মাথায় তিনটি সার্কেল আছে। এই পিরামিডকে বলা হয় এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। আমি যে কথাগুলো বলতেছি, যে টার্মগুলো ইউজ করতেছি, এগুলো আপনারা লিখে রাখবেন। এটাকে বলা হয় এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। ট্রায়াড কেন বলা হয়? কারণ এখানে তিনটা ফাংশন আছে, তিনটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর, একটি হচ্ছে প্যাথোজেন ফ্যাক্টর, আর একটি হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। ডিজিজ হওয়ার জন্য এই তিনটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ডিজিজ হওয়ার জন্য, ইনফেকশাস ডিজিজ হওয়ার জন্য এই তিনটা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। জি, স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছি না। অন্যরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার, দেখা যায়। তাহলে এটা হয়তো তোমার কোনো টেকনিক্যাল প্রবলেম আর কি। তা আমরা শুরু করতে পারি মনে হয়, তাই না? জি স্যার। স্যার ট্রায়াঙ্গেলের নামটা আবার একটু বললে ভালো হয়। সেটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, TRIAD, ট্রায়াড, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। তবে টার্মটা লিখে রাখো, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। এটা দিয়ে পরে হচ্ছে যে ইন্টারনেটে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে তোমরা এটা বেসিক জিনিসটা জানতে পারবে। সেটা হচ্ছে যে তিনটা ফ্যাক্টর ডিজিজ হওয়ার জন্য, হোস্ট ফ্যাক্টর, ইনফেকশাস ডিজিজ হওয়ার জন্য হোস্ট ফ্যাক্টর লাগবে, প্যাথোজেন ফ্যাক্টর এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দ্যাট মিন্স আমার যদি প্যাথোজেন থাকে, হোস্ট না থাকে, তাহলে তো ডিজিজ হবে না। অথবা হোস্ট আছে কিন্তু প্যাথোজেন নাই, দ্যাট মিন্স ইনফেকশাস এজেন্টটা নাই, যে ডিজিজ প্রডিউসিং এজেন্টটা সেটা নাই, তাহলেও হচ্ছে যে ডিজিজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে হোস্টও আছে, প্যাথোজেন আছে, কিন্তু এনভায়রনমেন্টে প্যাথোজেন সাস্টেইন করতে পারে না। বা হচ্ছে যে প্যাথোজেন আছে হচ্ছে যে আমেরিকায়, আর হোস্ট আছে হচ্ছে বাংলাদেশে। তাহলে এটা ট্রান্সমিট হয়ে, মানে কোনো ভেক্টর লাগবে, ক্যারিয়ার লাগবে, বা ট্রান্সমিট হয়ে সেটা এনভায়রনমেন্টাল থ্রুতে হোস্টের কাছে আসতে হবে, বা এনভায়রনমেন্টে প্যাথোজেনকে সাস্টেইন করতে হবে, অথবা এনভায়রনমেন্টে হোস্টকে সাস্টেইন করতে হবে এই ডিজিজ হওয়ার জন্য। এই জন্য এই তিনটাকে বলা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। এর তিনটা ফ্যাক্টর, যে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট, যেটা ইনফেকশাস ডিজিজ হওয়ার জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে অলওয়েজ এ ইকুইলিব্রিয়াম এমং দ্য হোস্ট, এজেন্ট এন্ড এনভায়রনমেন্টের মধ্যে সবসময় একটা সাম্যাবস্থা বিরাজ করে ডিজিজ হওয়ার জন্য। এর যে কোনো একটা অ্যাবসেন্ট হলে ডিজিজ হবে না, ইনফেকশাস ডিজিজ হবে না, এর যে কোনো একটা যদি অ্যাবসেন্ট হয়। এবং এখানে ডিফারেন্ট ফ্যাক্টরস আর ইনভলভ, সাচ এজ, যেমন ইনফেকশাস এজেন্ট, যেমন হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট বা মাইক্রোবিয়াল এজেন্ট হলেই হবে না, তার ডিজিজ প্রডিউস করার অ্যাবিলিটি থাকতে হবে। আমাদের তো চারপাশে অসংখ্য অর্গানিজম আছে, মাইক্রো অর্গানিজম আছে, আমরা খাচ্ছি, আমাদের খাওয়ার ভিতরে যাচ্ছে, আমাদের হাতের সাথে যাচ্ছে, বিভিন্ন ভাবে আমরা মাইক্রো অর্গানিজমের প্রতি এক্সপোজার হচ্ছে। কিন্তু এক্সপোজার হলেই কিন্তু হবে না, তার ডিজিজ প্রডিউসিং অ্যাবিলিটি থাকতে হবে, তার ভিরুলেন্স থাকতে হবে, যে ডিজিজ করার ক্ষমতা থাকতে হবে। আবার এনভায়রনমেন্টে, যেমন আমরা বলতেছি যে হচ্ছে যে করোনা ভাইরাস এনভায়রনমেন্টে 3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে বা 4 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু একটা ফ্যাক্টর, যে তার এনভায়রনমেন্টের সাস্টেইনেবিলিটি কতটুকু। তারপরে আবার এনভায়রনমেন্টাল ডিফারেন্ট ফ্যাক্টরস আছে। যেমন যদি আমরা পোল্ট্রির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হচ্ছে যে ফার্মের লোকেশনটা কোথায় হবে, ফার্মে আমরা যে হচ্ছে যে এয়ার সাপ্লাই দিচ্ছি, যে ওয়াটার সাপ্লাই দিচ্ছি, যে সয়েল কন্ডিশন, লাইট, টেম্পারেচার, এই যে বিষয়গুলো, এগুলো ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য হেলথ অফ দ্য হোস্ট। এন্ড এগুলো বিভিন্ন ভাবে ডিজিজ প্রডিউসিং এজেন্টকে হচ্ছে যে হারবর করে। কিভাবে? যেমন হচ্ছে যে সয়েলে বিভিন্ন অর্গানিজম থাকতে পারে। যেমন একটা ফার্ম আমি এমন এক জায়গায় করতে যাচ্ছি যেখানে পূর্বে হচ্ছে যে বিভিন্ন ডিজিজ আউটব্রেক হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে সয়েলে সেই অর্গানিজম সাস্টেইন করতে পারে। আবার হচ্ছে আমি লো ল্যান্ডে ফার্ম করতেছি, তাহলে এখানে ডিজিজ এক্সপোজার, কারণ লো ল্যান্ডে হচ্ছে যে স্বেচ্ছাতে থাকবে, বন্যা আসলে পানি উঠবে, এরকম হবে, সেক্ষেত্রে ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমি মার্কেটের কাছে ফার্ম করতেছি, বা অন্য কোনো মানে ফার্মের সাথে ফার্ম করতেছি যেখানে মনে করো যে প্রপার দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করা হয় নাই, সেক্ষেত্রে ডিজিজ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আবার হোস্ট রিলেটেড বিভিন্ন ফ্যাক্টর, যেমন হোস্টের ইমিউনিটি যদি ভালো হয় তাহলে ডিজিজ কম হবে, ইমিউনিটি যদি দুর্বল হয় তাহলে ডিজিজ বেশি হবে, হোস্ট যদি স্ট্রেসে পড়ে তাহলে ডিজিজ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এরকম ডিফারেন্ট ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলাপ করব, কারণ এগুলো নিয়ে স্পেসিফিক চ্যাপ্টারই আছে, ক্লাস লেকচার আছে।
তো আমরা যদি এই ফিগারটি দেখি তাহলে দেখা যায় খুব সহজে আমরা বলতে পারি যে উপরের যে ফিগারটি আছে সেই ফিগারের যে বারটি আছে সেটা অ্যাপারেন্টলি হেলদি এবং নিচের যে বারটি আছে সেটি হচ্ছে ডিজিজড। এখন লাস্ট ক্লাসেও আমরা কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে ডিজিজ এখানে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ আর একটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। একটি হচ্ছে ইনফেকশাস আর একটি হচ্ছে নন ইনফেকশাস। ইনফেকশাস ডিজিজ হচ্ছে তারা যেগুলো ইনফেকশাস এজেন্ট তারা হয়। ইনফেকশাস ডিজিজ হচ্ছে কোনগুলো? যেগুলো ইনফেকশাস এজেন্ট তারা হয়। সেখানে লাস্ট ক্লাসে তোমরা উত্তর দিয়েছিলে যে বিভিন্ন ইনফেকশাস এজেন্ট হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, ফাঙ্গাস। এখানে আরেকটি লেখা হয়নি, সেটা হচ্ছে প্যারাসাইট। ডিফারেন্ট প্যারাসাইট হতে পারে, প্যারাসাইটিক ডিজিজ, দিস আর অলসো ইনফেকশাস ডিজিজ, ডিফারেন্ট প্যারাসাইট। তো আমরা আমি এখন যে কাজটি করব সেটা আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে যে প্রত্যেকটি ডিজিজ যে হচ্ছে যে, যদিও আমরা একটা স্পেসিফিক লেকচার আছে যে পোল্ট্রি ডিজিজ, কমন পোল্ট্রি ডিজিজেস ইন বাংলাদেশ, তারপরে ডিফারেন্ট ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, মাইকোপ্লাজমাল, রিকেটশিয়াল, এগুলো ডিজিজের ম্যানেজমেন্ট কিভাবে করব, এগুলো শেষে আমাদের মানে অনেক লেকচার আছে। তারপরেও আমি বলেছি যে তোমাদেরকে বলতে হবে যে হচ্ছে যে পোল্ট্রি অ্যাসপেক্টে এগুলোর উদাহরণ দিতে হবে। যেমন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশাস ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ সাচ অ্যাজ পুলোরাম ডিজিজ, পুলোরাম ডিজিজ, পুলোরাম ডিজিজ, এবং এই সাথে সেগুলো কারা করে সেই অর্গানিজমের নাম জানতে হবে। পুলোরাম ডিজিজ, পুলোরাম ডিজিজ করে হচ্ছে যে সালমোনেলা পুলোরাম, তারপর হচ্ছে ফাউল টাইফয়েড, সালমোনেলা গ্যালিনেরাম, কলিবেসিলোসিস, ইশেরিকিয়া কোলাই, যেগুলো বললাম। এরকম তোমরা আরো দেখবে যে অনেক হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ আছে। এরকম কিছু কমন ব্যাকটেরিয়াল ডিজিজের নাম আমি বলেছি। পুলোরাম ডিজিজ করে সালমোনেলা পুলোরাম, ফাউল টাইফয়েড করে সালমোনেলা গ্যালিনেরাম, কলিবেসিলোসিস, ইশেরিকিয়া কোলাই। এরপরে কিছু ভাইরাল ডিজিজের নাম যদি বলি, কিছু ভাইরাল ডিজিজ এগুলো তোমরা আরো বেশি জানো, যে হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়। নিউক্যাসল ডিজিজ, নিউক্যাসল ডিজিজ ভাইরাস দ্বারা হয়। তারা ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, মারেক্স ডিজিজ ভাইরাস, এগুলো হচ্ছে ডিফারেন্ট ভাইরাল ডিজিজ। বলেছি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউক্যাসল ডিজিজ, মারেক্স ডিজিজ, তারপর হচ্ছে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, ডাক প্লেগ, এগুলো ডিফারেন্ট ভাইরাল ডিজিজ অফ পোল্ট্রি। মাইকোপ্লাজমাল ডিজিজ হচ্ছে সিআরডি, সিআরডি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ করে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। তারপরে আছে ক্ল্যামাইডিয়া করে সিটাকোসিস, ক্ল্যামাইডিয়া সিটাকোসিস করে, ক্ল্যামাইডোফিলাস সিটাকোসিস, ক্ল্যামাইডোফিলাস সিটাসি সিটাকোসিস করে। ফাঙ্গাল ডিজিজ অ্যাসপারজিলোসিস, ফাঙ্গাল ডিজিজ অ্যাসপারজিলোসিস করে বার্ডে হচ্ছে যে ব্রুডার্স নিউমোনিয়া, একটা জিনিস আছে ব্রুডার্স নিউমোনিয়া, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। এগুলো ডিফারেন্ট এজেন্ট আছে, এগুলো তোমাদের নাম জানতে হবে, কিছু কমন ডিজিজের নাম সাথে জানতে হবে। যেমন প্যারাসাইটিক ডিজিজ খুব কমন, কক্সিডিওসিস। প্যারাসাইটিক ডিজিজের ভিতরে খুব কমন একটি ফ্যাক্টর হচ্ছে কক্সিডিওসিস, কক্সিডিওসিস। আমি কিন্তু এই জিনিসগুলো এই ক্লাসের আরেকটু পরে আবার তোমাদের জিজ্ঞাসা করব। তারপর আরেকটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। আমরা বলেছিলাম যে নন ইনফেকশাস ডিজিজ মানে হচ্ছে যেগুলো ইনফেকশাস এজেন্ট দ্বারা হয় না, আদার ইনফেকশাস এজেন্ট, মেটাবলিক এবং নিউট্রিশনাল ডিসঅর্ডার হতে পারে, টক্সিন এবং পয়জন দ্বারা হতে পারে। যেমন টক্সিন, আফলাটক্সিকোসিস, এটা একটা অ্যাসপারজিলাস ফ্লেভাস নামে একটা ফাঙ্গাস আছে। এই ফাঙ্গাস হচ্ছে খাবারের ভিতরে টক্সিন তৈরি করে রাখে, যেটাকে বলে আফলাটক্সিন। এখান থেকে এই যদি এই টক্সিন মিশ্রিত খাবার যদি পোল্ট্রিতে দেওয়া হয়, দ্যাট মিন্স আমি যে খাবার স্টোর করি সেই স্টোরেজে যদি ফাঙ্গাস থাকে এবং ফাঙ্গাস এই টক্সিন প্রডিউস করে, তাহলে সেই ক্ষেত্রে ওই বার্ড পপুলেশনে দেখা যাবে যে আফলাটক্সিকোসিস হয়েছে। অথবা বোটুলিনাম, বোটুলিজম, বোটুলিনাম এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা বোটুলিজম করে। বোটুলিনাম টক্সিন, এটা একটা নিউরোটক্সিন। এটা যদি খাবারে প্রিফর্মড অবস্থায় থাকে, সেই খাবার যদি খায় সেই ক্ষেত্রে বোটুলিজম হওয়ার প্রবলেম থাকে, মানে সমস্যা থাকে অনেক বেশি, সম্ভাবনা থাকে অনেক বেশি। বোটুলিজম এটা হচ্ছে টক্সিন পয়জনের ঘটনা। মেটাবলিক ডিসঅর্ডার, নিউট্রিশনাল ডিসঅর্ডার, যেমন হতে পারে গাউট, যেমন হতে পারে জিওইউটি গাউট, এগুলো মেটাবলিক এবং নিউট্রিশনাল ডিসঅর্ডার।
তো এরকম কিছু নন ইনফেকশাস ডিজিজের আমি তোমাদের পোল্ট্রি অ্যাসপেক্টে উদাহরণ বললাম। এখন কোশ্চেন করি, আইডি 043 ফারহানা 1803043। জি স্যার। হ্যাঁ ফারহানা, আমরা বলেছিলাম যে হচ্ছে যে ডিজিজকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ আর একটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ। এটা নিয়ে আমরা একটু আলাপ করলাম। আমরা বলেছিলাম যে ইনফেকশাস ডিজিজকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ইনফেকশাস ডিজিজকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস। কন্টাজিয়াস আর হচ্ছে নন কন্টাজিয়াস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ক্লাসে চলে যাই। তাহলে থ্যাংক ইউ ফারহানা। আমরা কন্টাজিয়াস এবং নন কন্টাজিয়াস। কন্টাজিয়াস ডিজিজ কোনগুলোকে বলবো? যেই ইনফেকশাস ডিজিজ গুলো readily transmit from one host to another host. readily transmit from one host to another host. এই ট্রান্সমিশন হতে পারে আইদার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। সেটা হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। অ্যাজ ফর এক্সাম্পল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে, নিউক্যাসল ডিজিজ হতে পারে। তোমরা লাস্ট ক্লাসে বলেছিলে যে পক্স, এভিয়ান পক্স ভাইরাস হতে পারে। এগুলো হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। আর নন কন্টাজিয়াস ডিজিজ হচ্ছে ডো নট ট্রান্সমিট রেডিলি। দ্যাট মিনস এটা একটা থেকে আরেকটা, মানে যার হবে তার হবে, এটা একজনের থেকে আরেকজনের এভাবে ছড়াবে না, রেডিলি ট্রান্সমিট করে না। ফর এক্সাম্পল বোটুলিজম, মানে যে এই ফুড খাবে তার বোটুলিজম হবে, এরকম বিষয়টা। তো তাহলে এখানে আমরা আরেকটি কথা বলেছিলাম, অল কন্টাজিয়াস ডিজিজেস আর ইনফেকশাস। সকল কন্টাজিয়াস ডিজিজ হচ্ছে ইনফেকশাস, বাট সব ইনফেকশাস ডিজিজ কন্টাজিয়াস না। কারণ কিছু ইনফেকশাস ডিজিজ কন্টাজিয়াস, কিছু কন্টাজিয়াস নাও হতে পারে, দে আর নন কন্টাজিয়াস। এটা যদি ব্যাখ্যা করতে বলে যে এটা অনেক সময় শর্ট কোশ্চেন থাকে 1 মার্কসের অথবা 2 মার্কসের, যে অল কন্টাজিয়াস ডিজিজ আর ইনফেকশাস বাট নট অল ইনফেকশাস ডিজিজ আর কন্টাজিয়াস, এক্সপ্লেইন অর ডু ইউ সাপোর্ট দ্য স্টেটমেন্ট। তো সেই ক্ষেত্রে কন্টাজিয়াস ডিজিজ কি, নন কন্টাজিয়াস ডিজিজ কি, উদাহরণ দিয়ে এই জিনিসটা এক্সপ্লেইন করে দিলেই হবে। দ্যাটস ফাইন। এখন এখানে একটি বড় ধরনের চার্ট আছে। চার্টে ওই আগে যে কথাগুলো বললাম সেগুলো এখানে রিপিট করা আছে, যে ডিজিজ যদি হতে হয় তাহলে বিভিন্ন ইনফেকশাস এজেন্ট দরকার পড়ে, যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, প্রোটোজোয়া, তারপর হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্যারাসাইট। এগুলো এক্সটার্নাল মানে ইনফেকশাস ডিজিজ করার জন্য দায়ী। এবং সেই সাথে আরো কিছু ফ্যাক্টর থাকতে হয়, যেমন কিছু ফ্যাক্টর থাকে ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এজ ফর এক্সাম্পল বায়োসিকিউরিটি প্র্যাকটিস, যে প্রপার বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, ভ্যাকসিনেশন প্রপারলি হচ্ছে কিনা। এবং অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার আর সাম ডিজিজ ক্যারি করার জন্য কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, যেমন হচ্ছে ভেক্টর। যেমন ভেক্টর এজ ফর এক্সাম্পল সেটা হতে পারে টিক, মাইট, তারপরে হতে পারে মসকুইটো, হতে পারে ফ্লাই, লাইস, এগুলো ডিফারেন্ট ভেক্টরস আছে। এবং হচ্ছে কিছু ক্যারিয়ার হতে পারে, দ্যাট মিনস হেলদি ক্যারিয়ার হতে পারে, ডিজিজ ক্যারিয়ার হতে পারে। দ্যাট মিনস যে বার্ডটা সিক, এরকম একটা সিক বার্ড যদি আমি আমার ফার্মে ইন্ট্রোডিউস করি, অথবা অ্যাপারেন্টলি হেলদি বার্ড নিয়ে আসলাম, কিন্তু সেই বার্ডগুলো হচ্ছে যে ভিতরে ডিজিজ আছে, ডিজিজের ক্যারিয়ার, তারা এই বার্ডগুলো যদি এখানে নিয়ে আসি তাহলে তারা ক্যারি করে আমার ফার্মের যে অন্যান্য বার্ড আছে তাদেরকে ডিজিজ করে ফেলবে। আরেকটি হচ্ছে রিজার্ভয়ার হচ্ছে যেমন হচ্ছে যে কিছু কিছু অর্গানিজম আছে যে অ্যাডাল্টের ভিতরে ইউজুয়ালি প্রেজেন্ট থাকে এবং অ্যাডাল্টের কোনো ডিজিজ করতে পারে না, কিন্তু ইয়াং পপুলেশনে বা ইয়াং বার্ডে ডিজিজ করে। তো সেই ক্ষেত্রে এই অ্যাডাল্ট বার্ডটা হচ্ছে এই রিজার্ভয়ার অফ দ্য ইনফেকশন। এবং অ্যাপার্ট ফ্রম দিস, এই ইনফেকশাস কজ এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস ছাড়াও আমরা বলেছি যে কিছু আদার্স জিনিস আছে যেগুলো নন ইনফেকশাস ডিজিজ করে। পয়জন, ইনজুরি, স্ট্রেস হতে পারে, নিউট্রিশনাল প্রবলেম, এই যে হাউজিং ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এগুলোর কারণে বিভিন্ন নন ইনফেকশাস ডিজিজ হয়। আরেকটা জিনিস আছে প্রিডেশন মানে হচ্ছে যে বিভিন্ন প্রিডেটর থাকে, যেমন হচ্ছে যে ফক্স, শিয়াল, তারপরে হচ্ছে যে জ্যাকেল, অথবা আরো প্রিডেটর অ্যানিমেল যেগুলো আছে, বা ডগ হতে পারে, যে হচ্ছে যে বার্ড খেয়ে ফেললো। তো এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে যে মানে ডিজিজের জন্য দায়ী, মানে ডিজিজের জন্য না, মানে মৃত্যুর জন্য দায়ী। নন ইনফেকশাস কন্ডিশন বা ইনফেকশাস কন্ডিশন বা বিভিন্ন প্রিডেশনের কারণে বার্ড মর্টালিটি
হতে পারে। আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করব, সামনে আমাদের লেকচার আছে। এখন আমরা চলে যাই যে লেটার পার্ট হচ্ছে যে ডিজিজ ম্যানেজমেন্ট। আমরা পোল্ট্রি কি দেখলাম, ডিজিজ কি, ডিজিজ কি এটা জানার আগে আমরা হেলথ কি জানলাম, তারপরে ডিজিজের কিছু ব্রড ক্লাসিফিকেশন আমরা জানলাম, তারপরে হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। এই ডিজিজ ম্যানেজমেন্টকে আরো ডিফারেন্ট মানে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডিজিজ সেলফ ম্যানেজমেন্ট, এরকম ডিফারেন্ট নামে ডাকা হয়। এবং আমি তোমাদের এই প্রেজেন্টেশনের পাশাপাশি তোমাদের লেকচার শিট ডেলিভারি করব। সেই লেকচার শিটে তোমাদের আরো অনেক ডিজিজ ম্যানেজমেন্টের ডিফারেন্ট সংজ্ঞা যে আছে হিউম্যান পার্সপেক্টিভে বা অন্যান্য পার্সপেক্টিভে, এগুলো দেওয়া আছে। আমি এখানে দু একটি সংজ্ঞার কথা লিখেছি, যে একটা প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ হেলথ ইস্যুস ইন অ্যান এফোর্ট টু রিডিউস হেলথ কেয়ার কস্ট, অথবা a coordinated system of preventive diagnostic and therapeutic measures intended to provide cost-effective quality health care for a patient. আমি এগুলোর বাইরে যে সংজ্ঞাটি এখন তোমাদের বলতে যাচ্ছি, মানে ধারণা দেওয়ার জন্য, যে আমরা ইন কেস অফ পোল্ট্রির ক্ষেত্রে ডিজিজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝবো। পোল্ট্রির ক্ষেত্রে ডিজিজ ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, দ্যাট মিনস এটা একটা সমন্বিত অ্যাপ্রোচ। ঠিক আছে, দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অফ different activities. This is an integrative approach of different activities and management practices. This is an integrative approach of different activities and management practices to ensure poultry health and economic benefit. Economic benefit কার? ফার্মারের। দ্যাট মিনস আমি যেটা বলতে যাচ্ছি যে হচ্ছে যে দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, এটা একটা সমন্বিত অ্যাপ্রোচ অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এখানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে, যেমন হচ্ছে যে শুধু ফার্মের ভিতরে, ফার্মের ইনসাইড দ্য ফার্ম অ্যাক্টিভিটিস আছে, যে আমার ফিডিং ম্যানেজমেন্ট, আমার ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, আইসোলেশন, তারপরে হচ্ছে যে ফার্মের বাইরের বিষয় আছে, ট্রান্সপোর্টেশন, ফিড ট্রান্সপোর্টেশন, ফিড ম্যানেজমেন্ট, এগুলো ডিফারেন্ট ফ্যাক্টরস আছে। তারপরে আমার লেবার ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, এই সব কিছুই হচ্ছে যে ম্যানেজমেন্টের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, যে একজন ফার্মের লোয়ার লেভেল থেকে হচ্ছে আপার লেভেল পর্যন্ত অফিস ম্যানেজমেন্ট, এই সব কিছুই হচ্ছে যে ম্যানেজমেন্টের আন্ডারে। তো এই জন্য আমরা পোল্ট্রি হেলথের ক্ষেত্রে বলছি যে দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, মানে ফার্ম অ্যাক্টিভিটিস অ্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলতে এখানে চলে আসবে যে হচ্ছে যে আমার ফিডিং ম্যানেজমেন্ট, আমার হচ্ছে বার্ড ম্যানেজমেন্ট, তারপরে ডেড বার্ডের ম্যানেজমেন্ট, তারপরে ফার্ম ম্যানেজমেন্ট, বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট, হাউজিং ম্যানেজমেন্ট, এরকম সব প্র্যাকটিসগুলো, ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো চলে আসবে। ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অফ different activities and management practices to ensure health, that means পোল্ট্রির হেলথ এনশিওর করার জন্য, পোল্ট্রির যেন ডিজিজ না হয়, ডিজিজ হলেও যেন সেটা ছড়িয়ে না যায়, এই ধরনের জিনিসটা এনশিওর করার জন্য, অ্যান্ড ইন টার্ন ইকোনমিক বেনিফিট অফ দ্য ফার্মার্স, যেটা আমাদের মেইন উদ্দেশ্য। তো আমি এখানে স্লাইডে যে কথাগুলো আছে তার বাইরে একটি ডেফিনেশন বললাম, তোমরা আশা করি সেটা নোট ডাউন করেছো আর কি। ইন কেস অফ পোল্ট্রি, এখানে আরেকটি কথা বলা হচ্ছে ডিজিজ প্রিভেনশন ফোকাসেস। পোল্ট্রির ক্ষেত্রে এই যে ডিজিজ ম্যানেজমেন্টে ডিজিজ প্রিভেনশন, আমরা আগে বলেছি ডিজিজ প্রিভেনশন মানে হচ্ছে যে ডিজিজ যাতে না হতে পারে এই জন্য মানে ব্যবস্থা নেওয়া। ডিজিজ প্রিভেনশন ফোকাসেস প্রাইমারিলি অন ডেডিকেটেড প্ল্যানিং এন্ড সাউন্ড ম্যানেজমেন্ট। যেমন হচ্ছে ফার্ম করার আগে তার স্পেসিফিক প্ল্যানিং করতে হবে। তোমরা বায়োসিকিউরিটি পড়েছো এবং জানো যে সেখানে 3টা পার্ট আছে, যে একটা হচ্ছে কনসেপচুয়াল, প্রথমে আগে প্ল্যান করতে হবে, তারপরে স্ট্রাকচারাল, তারপরে স্ট্রাকচার, তারপরে হচ্ছে যে অপারেশনাল, তারপরে ফাইনালি অপারেশনে যাবে। তো ডিজিজ প্রিভেনশনটা প্রথমেই থাকতে হবে, যে হচ্ছে ডিজিজ প্রিভেনশন ফোকাসেস প্রাইমারিলি অন ডেডিকেটেড প্ল্যানিং এন্ড সাউন্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস দ্যাট কিপ, যেটা ইনফেকশাস ডিজিজকে আউট ইন দ্য ফার্স্ট প্লেস। যেটা প্রথমে হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ যাতে ফার্মের ভিতরে ঢুকতেই না পারে, এই জন্য হচ্ছে যে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, এন্ড স্টপ নন ইনফেকশাস ডিজিজেস বিফোর দে স্টার্ট। এবং ফার্মের ইনসাইড দ্য ফার্ম নন ইনফেকশাস ডিজিজ মানে কি, ম্যানেজমেন্ট এবং নিউট্রিশনাল প্রবলেমের কারণে যে ডিজিজগুলো হতে পারে সেগুলো যাতে ফার্মের ভিতরে শুরু না হতে পারে তার আগে সেটাকে স্টপ করে। আর হচ্ছে ইনফেকশাস ডিজিজকে আউট অফ ফার্ম রাখে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট ডিজিজ প্রিভেনশনের
প্রাইমারি ফোকাস। এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে একটা গুড ম্যানেজমেন্ট, একটা গুড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কি কি জিনিসকে এমফাসাইজ করে, তিনটা জিনিসকে এমফাসাইজ করে। যে একটা হচ্ছে রিডিউস এক্সপোজার টু ডিজিজ, যে রিডিউস এক্সপোজার টু মানে ডিজিজ মানে ইনফেকশাস এজেন্টের এক্সপোজারে যেন বার্ড না আসে, এটা এনশিওর করতে চায়। ইনক্রিজ বার্ড রেজিস্ট্যান্স, দ্যাট মিনস বার্ডকে প্রপার ইমিউনাইজেশনের মাধ্যমে বার্ডের রেজিস্ট্যান্স পাওয়ার বৃদ্ধি করে, যাতে ডিজিজ আসলেও বার্ডের বডি সেটাকে অটোমেটিক্যালি ফাইট করতে পারে, ন্যাচারালি সেটাকে কমবেট করতে পারে। আরেকটা হচ্ছে ট্রিট দ্য ডিজিজ আউটব্রেক, দ্যাট মিনস ডিজিজ যদি হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে আইসোলেটেড মানে ডিজিজ বার্ডটাকে আইসোলেট করতে হবে, আইসোলেট করে তার ট্রিটমেন্ট এনশিওর করতে হবে। এই তিনটা জিনিসকে ফোকাস করে একটা গুড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এটা কিন্তু ডিজিজ, একটা হচ্ছে প্রিভেনশন প্রোগ্রাম আর একটা হচ্ছে কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোল প্রোগ্রাম মানে হচ্ছে যে ডিজিজ হয়ে যাওয়ার পরের যে প্রোগ্রাম। এখন আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে বলেছিলাম যে রিসেন্ট ট্রেন্ডস, যে ডিজিজ এন্ড ডিজিজ ম্যানেজমেন্ট কনসেপ্টস এন্ড রিসেন্ট ট্রেন্ডস। তো আমরা এখানে অ্যানিম্যাল কেয়ার সিস্টেম বা অ্যানিম্যাল হেলথ কেয়ার সিস্টেম বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের আমরা একটা গ্রাফ এখানে দেখিয়েছি। যে গ্রাফটা এখানে শো করে, যে তোমরা যদি গ্রাফটা দেখতে পারো, গ্রাফটা দেখা যাচ্ছে কি? জি স্যার। গুড। কতটুকু দেখা যাচ্ছে, কি কনজিউম করতেছো, এটা হচ্ছে ক্লাসের এই যে নেক্সট 10 মিনিটে সেটা বোঝা যাবে আর কি। তো আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ইয়ার ওয়াইজ গ্রাফটা দেখানো হয়েছে, 1900, 1950, 1990 এবং 2000। এবং সেখানে মেইন তিনটা জিনিস পয়েন্ট যেটা হচ্ছে যে প্রথমে 1900 সালের দিকে যে কাজটা করা হতো, যে সিঙ্গেল অ্যানিমেলকে ফোকাস করে, দ্যাট মিনস যে বার্ড বা যে অ্যানিমেলটা ডিজিজ হয়েছে শুধু তাকেই ট্রিটমেন্ট করা হচ্ছে, এই ফোকাসে হচ্ছে যে ট্রিটমেন্টটা ছিল বা অ্যানিম্যাল কেয়ার সিস্টেমটা ছিল। কিন্তু পরবর্তীতে 1950-র পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে না, সিঙ্গেল অ্যানিমেল না, ফোকাস অন হার্ড আর ফ্লক ম্যানেজমেন্ট বা টোটাল হার্ডটা ম্যানেজমেন্ট, এই জায়গায় ফোকাস করা হয়েছে। এবং তারপরে এই 2000 সালের দিকে এসে যেটা করা হয়েছে যে না, শুধু মানে অ্যানিম্যাল হেলথ সিঙ্গেল বা ফ্লক এটার উপরে চিন্তা করলে হবে না, সেই সাথে হিউম্যান হেলথ রিলেটেড আছে সেটাকেও চিন্তা করতে হবে। এই জন্য ফোকাস অন ফুড প্রোডাকশন চেইন, যেখানে বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড সার্টিফিকেশন অফ হার্ড হেলথ ফর ফুড সেফটি এন্ড ফুড কোয়ালিটি। দ্যাট মিনস ফুড সেফটি ইনশিওর করার জন্য শুধু হার্ড হেলথ ম্যানেজ করে বার্ডের হেলথ এনশিওর করলে হবে না, সেই সাথে ফুড সেফটিও এনশিওর করতে হবে। দ্যাট মিনস এই যে বিষয়গুলো থাকে, যে অ্যান্টিবায়োটিকের উইথড্রয়াল পিরিয়ড আছে, দ্যাট মিনস আমি বার্ড যদি বাজারে বিক্রি করি হচ্ছে যে 34তম দিনে, সাপোজ 34তম দিনে, তাহলে আমার 28তম দিন থেকে তার যে কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক ইউজ করা বন্ধ থাকতে হবে। এই ধরনের যে ম্যানেজমেন্ট জিনিসগুলো আছে যেগুলো হিউম্যান হেলথ বা ফুড সেফটির সাথে জড়িত, এই জিনিসগুলো হচ্ছে যে সেখানে এসেছে আর কি। এটাই হচ্ছে যে মোটামুটি কারেন্ট ট্রেন্ডস ইন অ্যানিম্যাল কেয়ার সিস্টেম। যদি আমরা সংক্ষেপে বলি, যে প্রথমের দিকে যেটা করা হতো সেটা হচ্ছে সিঙ্গেল অ্যানিম্যালকে ফোকাস করে ডিজিজ ট্রিটমেন্ট করা হতো। পরবর্তীতে সেটা সিঙ্গেল অ্যানিম্যাল থেকে দেখা গেছে যে না, আমি হার্ড এবং ফ্লক ম্যানেজমেন্ট করলে আমার প্রফিটটা বেশি হয় এবং ম্যানেজমেন্টটা সহজ হয়। এবং সেই সাথে এটা এস্টাবলিশ হওয়ার পর আমরা এখন চলে আসছি এই পর্যায়ে, যে হচ্ছে যে ফ্লক হার্ড ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে, অ্যানিম্যালের হেলথ এনশিওর করব, সেই সাথে হিউম্যান হেলথ এনশিওর করতে হবে। এটাই হচ্ছে এখন বর্তমানে কারেন্ট ট্রেন্ডস ইন অ্যানিম্যাল কেয়ার সিস্টেম। এবং সেখানে আরেকটি বিষয় চলে এসেছে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার। আগে এই জিনিসটি ছিল না, এখন এটি খুবই গুরুত্বের সাথে দেখা হয় যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, যে অ্যানিম্যাল হলে আমি হচ্ছে যে তাকে মেরে ফেলবো, সেটা ধরে ফেলবো, এরকম জিনিস হবে না। যেমন ওয়াইল্ড অ্যানিম্যালের ক্ষেত্রে বা বার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যানিম্যাল অ্যাক্ট আছে, যে হচ্ছে যে পরিযায়ী পাখি যেগুলো আছে, যেগুলো আমাদের অতিথি পাখি বা বার্ড, এটা হচ্ছে শিকার করে খাওয়া যাবে না, বার্ড শিকার করা যাবে না, শিকার করে খাওয়া যাবে না। এবং আপনারা মাঝে মাঝে নিউজ দেখেন, কিছুদিন আগে হচ্ছে যে কোন এলাকার হচ্ছে যে কিছু নেতারা হচ্ছে পাখি শিকার করে খেয়েছিল, এটা লাইভ অনুষ্ঠানে দিয়েছে এবং সেই জন্য কিন্তু হচ্ছে যে তাদের এগেইনস্টে মামলা হয়েছে। আপনারা যদি খান এখন, এবং সেটা যদি কেউ হচ্ছে যে মানে প্রকাশ্যে কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু মামলা করার সুযোগ আছে। নট অনলি এরকম পরিযায়ী বা অতিথি পাখির ক্ষেত্রে, আমরা যে বার্ড ট্রান্সপোর্ট করি
ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবো, বা অ্যানিমেল ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবো, এই ক্ষেত্রে অ্যানিমেলের কমফোর্ট এনশিওর করতে হবে। এই ক্ষেত্রে অ্যানিমেলের কমফোর্ট এনশিওর করতে হবে। আমরা এমন ভাবে নিয়ে আসি যে হচ্ছে যে বার্ড 100টা নিয়ে আসলে ধরে নিয়ে এর ভিতরে 20টা মারা যাবে আনতে আনতে, কারণ ওরকম সিস্টেম করে নিয়ে আসি। এখানে অ্যানিমেল ওয়েলফেয়ার এনশিওর হয় না। বিভিন্ন সোসাইটি আছে যারা এগুলোর এগেনস্টে মানে কাজ করে থাকে আর কি। যেমন হচ্ছে যে অ্যানিমেল ওয়েলফেয়ারটা কি জিনিস? অ্যানিমেল ওয়েলফেয়ারটা হচ্ছে যে অ্যানিমেল যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের সাথে অ্যানিমেলটা কিভাবে কোপ আপ করতেছে এবং আমরা প্রপার এনভায়রনমেন্টটা দিতে পারতেছি কিনা। দ্যাট মিনস তার একটা শেল্টার থাকবে, হাউজিং থাকবে, সেই হাউজিং এর ভিতরে প্রপার স্পেস থাকবে, মানে এত ওভার ক্রাউডই থাকবে না যে অল্প জায়গায় অনেক মানুষ থাকে, এই ধরনের জিনিসগুলো থাকবে না। ডিজিজ প্রিভেনশন এবং ভেটেরিনারি ট্রিটমেন্টের এনশিওরিটি থাকতে হবে, সেখানে প্রপার ফিড ম্যানেজমেন্ট থাকতে হবে, সে যেন প্রপার নিউট্রিশন পায়। এবং এখানে বলা হচ্ছে হিউম্যান হ্যান্ডলিং এন্ড হিউম্যান স্লটার অর ক্লিনিং। হিউম্যান হ্যান্ডলিং মানে কি? মানে মানবিক হতে হবে। হিউম্যান হ্যান্ডলিং, যে আমি যদি স্লটারও করি সেই ক্ষেত্রে এটা মানবিক হতে হবে, যে অ্যানিমেল যাতে লেস পেইন পায় এরকম সিস্টেমে সেটাকে স্লটার করতে হবে। হ্যান্ডলিং করতে হবে এমন ভাবে যে পাখনাটা ধরে ডিল মেরে ফেলে দিলাম, এরকম না। যে অ্যানিমেল বার্ড হ্যান্ডলিং এর যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী বার্ড হ্যান্ডেল করতে হবে। তো এই হচ্ছে অ্যানিমেল ওয়েলফেয়ার একটা জিনিস। এটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম লেকচারের আলোচনার বিষয়, যার কিছু বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আবার ফর্মালি আলাপ করলাম। এখন এগুলোর বেসিসে আমি আপনাদের কিছু কোশ্চেন করব। দ্যাটস অল ফর টুডেস লেকচার। স্যার, হ্যাঁ বলেন। স্যার সুস্মিতা বলেন। স্যার এই যে এনিম্যাল ওয়েলফেয়ারের বিষয়টা যেটা বললেন স্যার, এই যে হ্যাচারি ম্যানেজমেন্ট যখন আমরা পড়ছি তখন হচ্ছে যেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতেছে এটা যদি কোনো কারণে ডিফর্ম হইতেছে বা কোনো ফার্মের যদি ইচ্ছা থাকে যে তারা ফিমেল চিক্স নিয়ে কাজ করবে, তাহলে মেল গুলোকে মাটি চাপা দিচ্ছে অথবা পুরাই ফেলতেছে, সেক্ষেত্রে এনিম্যাল ওয়েলফেয়ারের কি নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে? না, মানে এটাই হচ্ছে যে সব জায়গায় প্র্যাকটিসটা আমাদের এই জায়গায় এইভাবে নেই, কিন্তু বাইরের দেশগুলোতে খুব স্ট্রিক্ট প্র্যাকটিস। বাইরের দেশগুলোতে খুব স্ট্রিক্ট প্র্যাকটিস আছে এবং সেখানে আলাদা লেজিসলেশন আছে। আমাদেরও লেজিসলেশন আছে, কিন্তু সেখানে হচ্ছে যে প্রয়োগটা সঠিকভাবে নেই আর কি। যে আমরা যেভাবে অ্যানিমাল ট্রান্সপোর্ট করি এইভাবে অ্যানিমাল ট্রান্সপোর্ট করলে বাইরের সাথে সাথে মানে কেস হয়ে যাবে। তারপরে হচ্ছে যে বিশেষ করে পেট অ্যানিমেলের ক্ষেত্রে এবং লাইভ স্টক আছে যে তাদের যে প্রোটোকল আছে, ট্রান্সপোর্ট প্রোটোকল আছে, তাদের কমফোর্ট এনশিওর করতে হবে, তাদের প্রপার ফিডিং করতে হবে। লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হলে মাঝখানে আমরা যেরকম বিরতি নেই, যে এখান থেকে কক্সবাজার যাবো, তাহলে মিড নাইটে একটা, তারপরে সকালে একটা বিরতি নিয়ে খাবার খেয়ে নেই, এরকম অ্যানিমেলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের ফ্যাসিলিটি এনশিওর করতে হবে আর কি। যে জিনিসটা আমরা আসলে করছি না আর কি। তো আমাদের টোটাল এখন পার্টিসিপেন্ট আছে 136। আপনাদের জ্ঞাতার্থে বলছে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি হচ্ছে যে এখন 138 আছে। আমরা ক্লাসের যখন 9টা 6 মিনিট হয়েছে তখনই আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, সেখানে 93 জন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল। স্যার আজকের জন্য একটু কনসিডার করেন। আমি প্রথম ক্লাসে বলেছি যে হচ্ছে যে তোমরা হচ্ছে যে টাইমলি থাকবে এবং আজকে অ্যাটেন্ডেন্স তোমাদের 167 পার্টিসিপেন্ট এবং আজকে অ্যাটেন্ডেন্স হচ্ছে যে গত ক্লাসের মতো 138 আর কি। ঠিক আছে, আমি আজকের জন্যই হচ্ছে যে এটা ফাইনালি কনসিডার করতেছি, কিন্তু লাস্ট ক্লাস থেকে এটা হবে না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি কোশ্চেন করতে যাচ্ছি সানি। 067 সুলাইমান। হ্যাঁ, আইডি 067। ইয়েস স্যার। হ্যাঁ, পোল্ট্রি কি জিনিস? পোল্ট্রি কয়টা স্পেসিস আছে? কিছু স্পেসিসের নাম বলো দেখি। স্যার পোল্ট্রির 11টি স্পেসিস আছে। পোল্ট্রি হচ্ছে ওই মানে বার্ডের স্পেসিস যেগুলা রেয়ার করে ইকোনমিক লাভবান হয় ইকোনমিক ভাবে। হ্যাঁ, ঠিক আর আছে, স্পেসিস গুলোর মধ্যে রয়েছে চিকেন, ডাক, কোয়েল, টার্কি, পিজিয়ন, পি ফাউল, গিনি ফাউল,
কিস, অস্ট্রিচ, এমো ভালোই বলেছো, সোয়ান। ফিসেন্ট, ফিসেন্ট, সোয়ান। গুড, ভালো ভেরি বলেছো, গুড। থ্যাংক ইউ। এই জিনিসগুলো বারবার বলার কারণ হচ্ছে যে ভাইভাতে প্রথমে গেলে এই জিনিসগুলো জিজ্ঞাসা করে স্যাররা, সিনিয়র স্যাররা আছে এমনি জাস্ট শুধু জানার স্বার্থে মানে রিল্যাক্স করার জন্য এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। 135 আইডি 135। Yes, sir. হ্যাঁ, হেলথ কি ডিজিজ কি? হেলথ হচ্ছে একটু জোরে বলা যাবে কি হচ্ছে? হ্যাঁ, হেলথ আমরা বুঝতে পেরেছি যে নরমাল বডি কন্ডিশন। এটি ডিজিজ কি? deviation from normal body condition. নরমাল বডি কন্ডিশন থেকে ডেভিয়েশন হলে সেটা হতে পারে ডিজিজ। ডিজিজ আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি, কি কি সেটা? Sir, infectious, ইনফেকশাস, নন ইনফেকশাস। আইডি 118, আইডি 118 শোয়েব। আইডি 118 1803 118 শোয়েব। আমি রিকল করে যাকে পাবো না তার অ্যাটেন্ডেন্স কিন্তু আমি হচ্ছে যে আমাদের যে অ্যাটেন্ডেন্স লিস্ট নেই সেই লিস্ট থেকে কিন্তু এটা মানে অ্যাবসেন্ট করে দিব আর কি। ID 118 sure, it's fine. 124 ID 124। Yes, sir. হ্যাঁ, আমি কি জানতে পারি যে ইনফেকশাস ডিজিজ হওয়ার জন্য বিভিন্ন ইনফেকশাস এজেন্ট লাগে কিছু? আপনি ইনফেকশাস এজেন্টের নাম বলতে পারবেন বা হচ্ছে যে কিছু এরকম ইনফেকশাস ডিজিজের উদাহরণ? স্যার পোল্ট্রির ক্ষেত্রে বার্সাল ডিজিজ, তারপর হ্যাঁ, হচ্ছে ইনফেকশাস বার্সাল ডিজিজ, এটা ভালো বলছেন। ইনফেকশাস বার্সাল ডিজিজ বা গাম্বোরো ডিজিজ, এটা একটা ভাইরাল ডিজিজ। হ্যাঁ, গাম্বুরা ডিজিজ, গাম্বোরো ডিজিজ। হ্যাঁ, আর হচ্ছে স্যার ইনফেকশিয়াস এজেন্ট হচ্ছে স্যার যে কোনো মানে ওয়াটার, এয়ার এগুলো দ্বারা। না, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ওয়াটার, এয়ার, টেম্পারেচার, লাইট, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ইনফেকশাস এজেন্ট বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম। যেমন একটা হতে পারে যেটা বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, ভাইরাস। একটা হতে পারে ভাইরাস, একটা হতে পারে ব্যাকটেরিয়া। জি স্যার, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে স্যার ভাইরাস, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ফাঙ্গাস। তারপর প্যারাসাইট হতে পারে, ডিফারেন্ট প্যারাসাইট হতে পারে। হ্যাঁ, এখানে একটা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলেন পোল্ট্রি। আমি ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে সাপোজ পুলোরাম ডিজিজ করে সালমোনেলা পুলোরাম। ভাইরাল ডিজিজ বলেন হচ্ছে যে গাম্বোরো ডিজিজ, ঠিক আছে ধরে নিলাম। তারপরে হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজের নাম বলেন। ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে একটা নাম বলেছে ইম্পর্টেন্ট। ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে স্যার একটু ব্রুডার্স নিউমোনিয়া বলছে, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ব্রুডার্স নিউমোনিয়া করে, ঠিক আছে। প্যারাসাইটিক ডিজিজ, পোল্ট্রির প্যারাসাইটিক ডিজিজ, ইম্পর্টেন্ট প্যারাসাইটিক ডিজিজ, কক্সিডিওসিস। জি স্যার, মনে থাকবে? জি স্যার। আমি এই যে আইডি লিখে নিলাম মুনমুন, আমি নেক্সট ক্লাসে কিন্তু আবার কোশ্চেন করব। জি স্যার, ঠিক আছে? জি স্যার। গুড। নিরুপমা সাজ্জাদ। জি স্যার। হ্যাঁ, তুমি কিছু নন ইনফেকশাস ডিজিজের কথা বলো। নন ইনফেকশাস ডিজিজ হচ্ছে টক্সিনের কারণে হতে পারে, পয়জনের কারণে হতে পারে, মেটাবলিক এন্ড নিউট্রিশনাল ডিসঅর্ডার। হ্যাঁ, তো তুমি একটা মেটাবলিক নিউট্রিশনাল ডিসঅর্ডার জনিত একটা ডিজিজের নাম বলো। স্যার গাউট হতে পারে। এটা হচ্ছে যে গাউট হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, এরকম বিভিন্ন হতে পারে। একটা টক্সিনের জন্য একটা ডিজিজের নাম বলো দেখি। স্যার অ্যাফলাটক্সিকোসিন, তারপর বোটুলিজম। হ্যাঁ, আফলাটক্সিকোসিস, বোটুলিজম, এগুলা। এটা হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস, বোটুলিজম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এগুলো দ্বারা ডিজিজ হতে পারে। এখন আমরা একবারে লাস্ট কোশ্চেন, এটা আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি।
কাকে কোশ্চেন করব? অপূর্ব 123 অপূর্ব। জি স্যার। হ্যাঁ, ডিজিজ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? ডিজিজ ম্যানেজমেন্ট অপূর্ব। জি স্যার। হ্যাঁ, ডিজিজ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? স্যার ডিজিজ ম্যানেজমেন্ট ডিজিজ ম্যানেজমেন্ট বলতে হচ্ছে ডিজিজটা যাতে প্রিভেনশন কন্ট্রোল, মানে ডিজিজটা যাতে না হয়, মানে হওয়ার আগে এক ধরনের প্র্যাকটিস, আবার ডিজিজ যদি হয়েও যায় তারপরে আমরা সেটাকে কিভাবে কন্ট্রোল করব, এই মানে হচ্ছে এই মেথড গুলাই হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। ডিজিজ ম্যানেজমেন্টের ভিতরে পড়ে, ঠিক আছে। আমরা বলেছি যে এটা একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ যেখানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আর ইনভলভ এবং ডিফারেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। পারবো স্যার, পারবো। না সংজ্ঞা মানে হ্যাঁ, সংজ্ঞা হচ্ছে যে মানে সংজ্ঞার মতো করে না বললে হবে, কিন্তু ম্যানেজমেন্টটা যে একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ এটা বলতে হবে আর কি, যে যেখানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলোকে একসাথে ইন্টিগ্রেশন করা হয়। কিসের জন্য? হেলথ এনশিওর করার জন্য, টু এনশিওর পোল্ট্রি হেলথ এন্ড হচ্ছে ইকোনমিক বেনিফিটস ফর ফার্মার। বেনিফিটস ফর ফার্মার। থ্যাংক ইউ। এখন হচ্ছে যে শাওন আছে কিনা তোমাদের ক্লাসে? রিপ্রেজেন্টেটিভ শাওন। আছি স্যার। হ্যাঁ, শাওন তুমি যেটা বলো সেটা হচ্ছে যে এই যে আমাদের তোমার কাছে লাস্ট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে মানে অ্যানিম্যাল হেলথ কেয়ার বা এই যে হেলথ ম্যানেজমেন্টের যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি সেটা কি ধরনের হবে? কেমন ছিল, কেমন এখন কেমন হয়েছে? স্যার ট্রেন্ডটা স্যার প্রিভেনশন কন্ট্রোল স্যার এটা কি স্যার বুঝতে না আমি বলতেছি যে হচ্ছে যে অ্যানিম্যাল কেয়ার ম্যানেজমেন্টের মানে আগের চাইতে এখন অনেকটা ডেভেলপড হয়েছে এবং এর কনসেপ্টটাও চেঞ্জ হয়েছে আগের চাইতে। যেমন 1900 সালের দিকে এটা ছিল হচ্ছে যে সিঙ্গেল বার্ড বা সিঙ্গেল যে সিক ডিজিজ মানে যেটা অসুস্থ হয়েছে এফেক্টেড অ্যানিমেল, শুধু তার ট্রিটমেন্ট, এই ধরনের একটা অ্যাপ্রোচ ছিল। জি স্যার। তারপরে স্যার হার্ডে গেছে এবং পরবর্তীতে স্যার ফ্লক অ্যানিমেল। হ্যাঁ, মানে হার্ড বা ফ্লক একই জিনিস, মানে হার্ড হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে হার্ড, বার্ডের ক্ষেত্রে পোল্ট্রি বা গোটের ক্ষেত্রে ফ্লক। এটা বলতেছি যে হচ্ছে যে একটা ছিল সিঙ্গেল থেকে আমরা গেলাম হচ্ছে পরবর্তীতে হার্ড ম্যানেজমেন্ট বা ফ্লক ম্যানেজমেন্ট। জি স্যার। আর পরবর্তীতে রিসেন্টলি কোন জিনিসটা করা হচ্ছে? স্যার এটা স্যার ফুড প্রোডাকশন এন্ড চেঞ্জ, এটা স্যার। এটা হচ্ছে যে হার্ড অ্যানিমেল ফ্লক, যে ফ্লক ম্যানেজমেন্ট বা হার্ড ম্যানেজমেন্ট যে জিনিসটা, এটা তো সাথে আছেই, সাথে যে সেফ ফুড যাতে প্রোডিউস হয়, জি স্যার, যার সাথে হিউম্যান হেলথ তো এনশিওর হয়, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা হচ্ছে যে সাথে অ্যাড হয়েছে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন। তোমরা কি ক্লাস বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। এটা খুব সিম্পল একটা ক্লাস ছিল, আমরা একই জিনিস বারবার বলতেছি যাতে তোমাদের মানে মাথায় থাকে আর কি। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। স্যার থ্যাংক ইউ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমরা ডিজিজ ম্যানেজমেন্টের মাধ্যমে কন্ট্রোল প্রোগ্রামে যে 3টাকে ফোকাস করি, সেখানে রিডিউস এক্সপোজার টু ডিজিজ, এটা যদি আরেকবার বলতেন স্যার। মানে রিডিউস এক্সপোজার টু ডিজিজ মানে হচ্ছে ডিজিজ ইনফেকশাস এজেন্টের প্রতি তার এক্সপোজারকে হচ্ছে যে মানে হোস্ট যাতে হচ্ছে যে ইনফেকশাস এজেন্টের এক্সপোজে না আসতে পারে। দ্যাট মিন্স মানে আমরা যদি করোনা ভাইরাসের কথা চিন্তা করি, দ্যাট মিন্স আমরা মাস্ক ইউজ করতেছি কারণ আমি যাতে এজেন্টের প্রতি সরাসরি এক্সপোজ না হই। জি স্যার, বুঝা গেছে? সেটা তাহলে স্যার ডিজিজ হওয়ার পরে না, ডিজিজ হওয়ার পর মানে ডিজিজ হওয়ার পরে বলতে হচ্ছে যে একটা ডিজিজ হওয়ার আগে হতে পারে, ডিজিজ হওয়ার পরে হতে পারে। দ্যাট মিন্স একটা হচ্ছে যে আমি মাস্ক ইউজ করতেছি যাতে হচ্ছে যে ডিজিজ আমার যাতে না হয়, আবার আমি ডিজিজ হয়ে যাওয়ার পরেও মাস্ক ইউজ করতেছি কারণ আমার থেকে যাতে আবার মনে করো যে অর্গানিজমটা এক্সপোজ না হয়। মানে এটা কোনো সেপারেট বিষয় না, জিনিসগুলো কন্টিনিউয়াস আর কি। বলার জন্য আমরা অনেক সময় সেপারেটলি বলি, কিন্তু জিনিসগুলো হচ্ছে যে মানে কন্টিনিউয়াস, রিলেটেড, ইন্টার রিলেটেড। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। থ্যাংক ইউ।